সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮৩.০৪, সবচেয়ে বেশি যশোর, কম সিলেটে। গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলের লিফট ৪৫ মিনিট ধরে বন্ধ, আটকে পড়া এক রোগীর মৃত্যু। রোহিঙ্গা ক্যাম্পে সংসদীয় স্থায়ী কমিটি, নবায়ন হচ্ছে সৌদি আরবের ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট। শুরুতেই বিকাশ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের খবর। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাশের হার ৮৩.০৪। সকাল ১১টায় নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়। ঢাকা বোর্ডে পাশের হার ৮৯.৯%। জিপিএ-5 পেয়েছে ৪৯,১৯০ জন। এছাড়া কুমিল্লা বোর্ডে ৭৯.২৩, চট্টগ্রাম বোর্ডে ৮২.৮ ও যশোর শিক্ষা বোর্ডে ৯২.৩% পরীক্ষার্থী পাশ করেছে। সবচেয়ে বেশি পরীক্ষার্থী পাশ করেছে যশোরে, আর সবচেয়ে কম সিলেট বোর্ডে পাশের হার ৭৩.৩৫। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-5 পেয়েছে ১,৮২,১২৯ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ৯৮,৭৭৬ জন এবং ছাত্র ৮৩,৩৫৩ জন। আমার আজকে রেজাল্ট পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি জিপিএ-5 অর্জন করেছি। ওয়েবসাইটে যখন ঢুকছিলাম অবভিয়াসলি হার্ড কাঁপতেছিল, বাট টার্নস আউট রেজাল্টটা আলহামদুলিল্লাহ যেমনটা চাইছিলাম ওরকমটাই হয়েছে। আমরা আসলে বাবা মা হিসেবে গাইড করছি, দেখছি, কিন্তু সম্পূর্ণ সে নিজের চেষ্টায়। আমি বলবো তার কৃতিত্ব সম্পূর্ণ তার নিজের। আজকে আমার অনুভূতি আমি সেটা বুঝাইতে পারবো না, এত আনন্দ, এত কিছু, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি অনেক খুশি। আর আরেকটা যেটা বলতে চাই, আজকে বিশ্ব মা দিবস। আমি মনে করি আমি আজকে আমার ছেলের কাছ থেকে সবচেয়ে ভালো একটা গিফট পেয়েছি। অভিভাবকের পাশাপাশি আমাদের স্কুলের প্রিন্সিপাল মহোদয় প্লাস স্যারদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আর ভবিষ্যতে এই ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারে, এই জন্য তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। কৃতকার্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি অকৃতকার্যদের প্রতি কঠোর না হতে অভিভাবকদের পরামর্শ দেন তিনি। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা করছি। এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৬০ দিন পর রোববার সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর ৯টি সাধারণ, একটি মাদ্রাসা এবং একটি কারিগরি নিয়ে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করেন। ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন। তার কারণ হচ্ছে যে ফেল করছে তার নিজেই তো মনের কষ্ট, তো বাবা মা সেখানে আবার আরো কষ্ট কেন দেবে? নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অন্তত আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি যে ছেলে মেয়েদেরকে ওই পর বেশি বললে পরে তাদের ওই পড়ার আগ্রহটা হারিয়ে যায়। কিন্তু একটা পরিবেশটা তৈরি করে যদি সাথে নিয়ে বসা যায় তাহলে তাদের পড়ার দিকে এমনি আগ্রহ থাকে এবং তারা ভালো পড়াশোনা করে। শিক্ষার পেছনে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে দেখে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে সাক্ষরতার হার এবং শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে এবং সেই সাথে শিক্ষকদেরও ট্রেনিং এর ব্যবস্থা আমরা নিয়েছি। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে?
এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। তখন তাদের পড়াশোনা করা দরকার, তারা কাজ করতে পারে, বিভিন্ন কাজে যে যোগ দিতে পারবে, কিন্তু এই লাইনে যাওয়ার কোনো কেন গেল সেটাই আমাদের বের করতে পারবে। এখান থেকে তাদেরকে বিরত করা, তাদেরকে একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা, সেটা আমাদের করতে হবে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। মাধ্যমিক পর্যায়ে পরীক্ষার নামে কোচিং ও অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে শিক্ষার্থী ঝরে পড়লে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সরকার কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শ্রেণী কার্যক্রমের ক্ষতি কমাতে ঈদুল আজহার আগ পর্যন্ত শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা জানান তিনি। রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশকালে তিনি এসব কথা বলেন। 2019 সাল অর্থাৎ কোভিডের পর চলতি বছরই পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে গত বছরের চেয়ে এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী কম ছিল প্রায় 28,000। এবছর অকৃতকার্য হয় 3,04,444 জন শিক্ষার্থী। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও শিক্ষার সার্বিক বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। চলতি বছর 51টি শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাশ না করার বিষয়ে তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে নজর দেবে সরকার। পাশাপাশি প্রাথমিক থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু নিশ্চিত করতে চায়। বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। পরীক্ষার নামে কোচিং বা প্রাইভেট টিউশন বা গাইড বইয়ের যে চাপ দেওয়ার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিচ্যুত হয়ে যাচ্ছে, ঝরে পড়ছে, তার উপরে আছে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, অতিরিক্ত বেতন ভাতার নাম করে, সেগুলো আমাদেরকে কিন্তু নিরসন করতে হবে। শতভাগ শিক্ষার্থী যারা প্রাথমিকের ঢুকছে, আমরা চাই শতভাগ মাধ্যমিক পর্যায়ে তারা প্রক্রিয়া শেষ করবে, সেটা আমাদের লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য। তাপপ্রবাহের কারণে শিখন ঘাটতি পূরণে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়েও কথা বলেন মন্ত্রী। যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। তিনি জানান, দেশের বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 1,80,000-এর বেশি আসন খালি আছে। এসএসসি পাশ করা শিক্ষার্থীদের এসব প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষার সুযোগ নেয়ার আহ্বান জানান তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। লিফটে অকেজো হয়ে রোগীর মৃত্যুর সবশেষ খবর জানবো তার কাছ থেকে। জাহাঙ্গীর, লিফট কি এখন পুরোপুরি মেরামত করে সেটি চালু হয়েছে কিনা জানাবেন। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? স্বজনদের তো কিছু অভিযোগ ছিল, এবং আটকে পড়া রোগী যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা কেমন রয়েছে? জি দুলা, যেমনটি বলছিলেন, সকাল 11টার দিকে আসলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালের যে লিফট, সেই লিফটে 11 তলা থেকে 4 তলায় রোগী নামানো হচ্ছিল। তার স্বজন সহ প্রায় বেশ কয়েকজন লোক সেখানে ছিল এবং শিশু সহ অনেক নারীরাও ছিল। হঠাৎ করে বৈদ্যুতিক গোলযোগের কারণে আসলে লিফটটি 9ম তলায় এসে আটকা পড়ে, এবং আটকা পড়ার পরপরই লিফটের যে অপারেটররা রয়েছে তাদের ফোনের মাধ্যমে জানানো হয়। আসলে ফোনের মাধ্যমে জানানোর পরে তাদের সাথে রোগীর স্বজনদের সাথে আসলে দুর্ব্যবহার করা হয়। কিন্তু প্রায় দীর্ঘ সময় অর্থাৎ 45 মিনিট পার অতিক্রান্ত হওয়ার পরেও এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে রোগীর স্বজনরা আসলে জরুরি সেবা নাম্বার 99 নাম্বারে ফোন দিয়ে আসলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে এসে তাদের উদ্ধার করে, এবং অন্যান্য রোগীদের মধ্যে আসলে একজনই খুব বেশি খারাপ অবস্থায় ছিল, যিনি মারা গেছেন। তবে সারাদিন নানা নাটকতা হয়েছে তাদের নিয়ে, কেননা রোগীর স্বজনরা জানিয়েছেন যে মৃত্যুর পরে তারা লাশ নিয়ে বাসায় এখন পর্যন্ত কিন্তু যেতে পারে নাই। আমরা রোগীর ছেলের সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এখানে আসার পরপরই আসলে তারা লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে একটা ব্রঞ্চ রেখেছেন, যাতে তারা বাহিরে গিয়ে কোনো ধরনের অভিযোগ বা মামলা দায়ের করতে না পারে। পরবর্তী সময়ে তারা এতক্ষণ পর্যন্ত না দেওয়ার কারণে লাশের কোনো ব্যবস্থা হয়নি। কিছুক্ষণ আগে স্বজনরা আসলে লিখিত দেওয়ার পরপরই লাশ মর্গে পাঠানো হয়েছে, এবং মর্গ থেকে হয়তো পোস্টমর্টম শেষে তাদের
তাদের কাছে পৌঁছে নেবে। আসলে লিফট কিন্তু এখনো সচল রয়েছে, কেননা বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত লিফটটি বন্ধ ছিল এবং বিদ্যুৎ আসার পরপরই আসলে লিফট সচল রয়েছে। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আসলে রোগী হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে, কেননা তাকে মেডিসিন বিভাগ থেকে হৃদরোগ বিভাগে আনার পথে কিন্তু মারা গেছে, যাতে হৃদরোগের আক্রান্তের কারণে তার মৃত্যু হয়েছে। দোলা, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। ঢাকার ধামরাইয়ে 4 তলা একটি ভবন পাশের একটি 7 তলা ভবনের গায়ে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় দুটি ভবন থেকেই বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। পৌরসভার মেয়র ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করে সাময়িকভাবে ভবন দুটি পরিত্যক্ত ঘোষণা করেন। ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় 2 বছর আগে জিয়াউর রহমান শিকদার নামে এক ব্যক্তি 3% জমির ওপর 4 তলা ভবন নির্মাণ করেন। তার ভবন ঘেঁষেই শামসুল হক নামে এক ব্যক্তি 7 তলা ভবনটি নির্মাণ করেন। 4 তলা ভবনটি শনিবার বিকেলে পূর্ব পাশের 7 তলা ভবনের গায়ে হেলে পড়ে। মাল সাবানা আছে, ওগুলো বার করে দিলে আমরা হয়তো অন্যস্ত কোথাও গিয়ে বাসা নিব আর কি। আমার বাচ্চা ছোট, আমার বেবির জামা কাপড় আছে, আমার বেবির দুধ আছে, আমার বেবির অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো আমরা কিচ্ছু নিতে পারি নাই। হঠাৎ বলছে যে বাইরে আসেন, আমরা তো জানি না যে বাসা এইভাবে ভাঙে গেছে, হালে গেছে। এই বিল্ডিংটা হয়তো পাইলিং করা হয়েছিল না বা পাইলিং করা হয় নাই। রাজধানীতে দিনমজুর মানুষকে টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার খন্দকার আল মুহিত জানান, রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পার্শ্ববর্তী দেশের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে মিলে দেশে এই অপরাধ সংঘটিত করে আসছিল চক্রটি। অতিরিক্ত কমিশনার জানান, এই পর্যন্ত চক্রটি 10 জনকে ভারতে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির 6 সদস্য। কমিটির সভাপতি একে আব্দুল মোমেন সংসদীয় কমিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রবিবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 4 এক্সটেনশনে যায় প্রতিনিধি দলটি। সেখানে বিশ্ব খাদ্য সংস্থার একটি ভাউচার আউটলেট পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। রোহিঙ্গাদের রেশন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন। দিনব্যাপী এই পরিদর্শনে সংসদীয় কমিটি বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ও ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করেন। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তারা। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে 1974 সালের দিকে সৌদি আরবে যাওয়া 69,000 রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে বাংলাদেশ। সৌদি সরকারের অনুরোধে ধাপে ধাপে এসব পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার ঢাকায় সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। সৌদি সরকারের পক্ষ থেকে সে দেশে থাকা 30 লাখ বাংলাদেশের সুযোগ সুবিধা বাড়ানো এবং হজের নিরাপত্তা ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসা সৌদি উপ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়েও আলোচনা হয়েছে। তারা তো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করবো আর অন্য কিছু। ওইগুলি সবগুলি পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই থাকবে। তাদের ওখানে পাসপোর্টটা এখন আমার সামনে না, এই পাসপোর্টটা থাকলে আপনারা বুঝতে পারতেন, আমি দেখাতে পারতাম। এবার বিকাশের অ্যাড মানি সেবায় যুক্ত হলো আমেরিকান এক্সপ্রেস কার্ড। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়। এ সময় বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাহকরা এখন বাংলাদেশে ইস্যুকৃত যে কোনো অ্যামেক্স, সিটিম্যাক্সের ক্রেডিট, ডেবিট ও প্রিপেড কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন। এর ফলে অ্যামেক্স এবং সিটিম্যাক্সের গ্রাহকরাও সহজেই বিকাশ ওয়ালেটে টাকা এনে তাদের প্রতিদিনকার ছোট বড় সব আর্থিক লেনদেন আরও সহজে করতে পারছেন।
এতিমখানা শব্দটি শুনলেই মা বাবা হারা অসহায় শিশুদের কথা ভেসে ওঠে, কিন্তু বিড়ালেরও এতিমখানা থাকতে পারে এটি অবিশ্বাস্য হলেও তা করে দেখিয়েছেন দিনাজপুরের দুই তরুণ উদ্যোক্তা। নরম তুলতুলে নানা প্রজাতির বিড়াল নিয়ে আপ্লুত তরুণ তরুণীরা। প্রাণীগুলোকে খাবার দেওয়া এবং তাদের সাথে খুনসুটিতে ব্যস্ত তারা। দিনাজপুর শহরের একটি কফি শপে তৈরি করা হয়েছে চমৎকার এই পরিবেশ। নাম দেওয়া হয়েছে বিড়ালের এতিমখানা। ব্যতিক্রমী এই কফি শপে তরুণ তরুণীরা বিড়ালকে আদর করতে পারেন, নেওয়া যায় দত্তকও। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগের কথা জানান কফি শপের স্বত্বাধিকারী। এটা হচ্ছে একটা বিড়াল থিমের কফি শপ। তো আমাদের এখানে সব বিড়াল জাতীয় যত সার্ভিসেস আছে, গ্রুমিং, ট্রিটমেন্ট, বিড়ালের অ্যাক্সেসরিজ সব এখানে দেওয়া হবে। আমরা চাই যে সবাই যাতে বিড়াল পালুক, অ্যানিমেলদের প্রতি যাতে ভালোবাসাটা বাড়ুক। এমনকি আমরা খালি যে পার্সিয়ান ক্যাট বা এরকম এগুলাও না, আমরা যেমন দেখা যাচ্ছে রাস্তার যেগুলো কুকুর আছে তাদের কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি। খাওয়া তো অন্য জায়গায় খাওয়া হয়, কিন্তু মানে এদের সাথে খেলতে প্রচন্ড ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে একটা বিড়াল প্রেমী। আমাদের আগে দেশি কুকুর অথবা দেশি বিড়ালদেরকে প্রায়োরিটি দেওয়া। আমরা তো মানুষের কষ্টগুলো বলতে পারি, কিন্তু এরা তো প্রাণী, এরা তো বলতে পারে না। তবে খাবারের দোকানে বিড়াল রাখার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন এই ভেটেরিনারি কর্মকর্তা। বিড়ালের প্রতি বছর কিন্তু এই ফ্লুর এবং আপনার জলাতঙ্কের জন্য রেগুলার ভ্যাকসিন করা হয়। এই সচেতনতাটি যদি মেজার নিয়ে এই হাউসটি চালানো যায় তাহলে ঠিক আছে। এই এতিমখানায় 20 প্রজাতির বিড়াল রয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 83.04, সবচেয়ে বেশি যশোর, কম সিলেটে। গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেলের লিফট 45 মিনিট ধরে বন্ধ, আটকে পড়া এক রোগীর মৃত্যু। রোহিঙ্গা ক্যাম্পে সংসদীয় স্থায়ী কমিটি, নবায়ন হচ্ছে সৌদি আরবের 69,000 রোহিঙ্গার পাসপোর্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।